প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না WBB HSC একাডেমি ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প, তোমাদের এটা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বা যাই বলো না কেন, তোমাদের তো সেমিস্টার ওয়াইজ সিস্টেম এখন, তো দ্বিতীয় সেমিস্টার বা দ্বিতীয় যে পর্ব চলছে সেই দ্বিতীয় পর্বে তোমাদের রয়েছে। তো সেই ছুটি গল্পের 30টি প্রশ্ন নিয়ে এলাম, যেগুলো তোমাদের এই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য। প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, কম বেশি 50টি শব্দে তোমাদের লিখতে হতে পারে উত্তরটি। ঠিক আছে, এরকম নির্দেশ দেওয়া থাকবে, দেখবে কিছু একটা যখন আমরা প্রশ্নপত্রগুলো আলোচনা করব দেখতে পাবে। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এই ছুটি গল্পের ওপর এটা আমাদের ফার্স্ট ক্লাস 2 নম্বর প্রশ্ন উত্তরের, এটা ক্লাস 1, এই জন্য নাম দিয়েছি টাইটেলে যেটা দেখতে পেয়েছো তোমরা। তো দেখো এখানে ফটিক ও তার গ্রামের জীবন এই সম্পর্কিত এখান থেকে এই টপিকের থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো হতে পারে দেখে নাও। পরবর্তীতে আবার 2 নম্বরের পরবর্তী 30-এর পর থেকে আবার 30টি প্রশ্ন নিয়ে আসবো, 61টি অবধি, এরকম করে থাকবে আমাদের বিভিন্ন চরিত্রগুলোকে অবলম্বন করে। প্রথমে দেখতে পাচ্ছ ফটিক ও তার গ্রাম্য জীবন, এই চরিত্রের উপর কেন্দ্র করে বা বেস করে যে 2 নম্বরের প্রশ্নগুলো হবে দেখে নাও। ফটিক চক্রবর্তীর বয়স কত ছিল এবং তার চেহারা কেমন ছিল? উত্তরটি লিখবে, ফটিক চক্রবর্তীর বয়স ছিল 13-14 বছর। সে ছিল অস্বাস্থ্যকর, লম্বা এবং শীর্ণকায়। তার মুখশ্রী ছিল চঞ্চল এবং অবিন্যস্ত কোষের কারণে তাকে দেখে দুরন্ত ও স্বাধীন প্রকৃতির বালক বলে মনে হচ্ছিল। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন যেটা হতে পারে, ফটিকের কাছে তার গ্রামের নদীটির আকর্ষণ কেমন ছিল? কী লিখবে? ফটিকের কাছে তার গ্রামের নদীটির আকর্ষণ কেমন ছিল বলতো? গ্রামের নদীর সঙ্গে ফটিকের এক নিবিড় সম্পর্ক ছিল। নদীটি ছিল তার দুরন্তপনা ও কল্পনার সঙ্গী। যে এই নদীর তীরেই শালগাছের গুড়ি নিয়ে ছেলেদের দলের সঙ্গে খেলা করত। চঞ্চল নদীর মতোই তার মন ছিল বাধাহীন। 3 নম্বর যে প্রশ্নটা দেখো, ফটিককে কেন তার মায়ের চোখে নির্জলা উপদ্রব বলে মনে হতো? ফটিক ছিল অত্যন্ত চঞ্চল ও দুরন্ত প্রকৃতির। তার মা বিধবা ছিলেন এবং তাকে শাসন করতে পারতেন না। ফটিকের অত্যাচার ও পড়াশোনা প্রতি অমনোযোগিতা তিনি সর্বদা বিরক্ত থাকতেন, তাই তাকে নির্জলা উপদ্রব বলে মনে করতেন। 4 দাগে যে প্রশ্নটা দিয়েছি দেখো, ফটিকের ছোট ভাই মাখনলালের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? ফটিকের ছোট ভাই মাখনলাল ছিল শান্ত ও নিরীহ। তাদের সম্পর্ক ছিল বৈরী ও ঝগড়াটে। মাঝখান সবসময় ফটিকের নামে মায়ের কাছে নালিশ করত এবং ফটিক দুরন্ত স্বভাব মাখনকে সহ্য করতে পারত না। 5 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, শালগাছের গুড়ি গড়িয়ে ফেলার ঘটনাটিতে মাখন কেন অংশ নিতে পারেনি? শালগাছের গুড়ি নদীতে গড়িয়ে ফেলার খেলাটি ছিল ফটিকের দলের। মাখনলাল ছিল নীরবের, পড়াশোনা করা, শান্ত প্রকৃতির ছেলে এবং ফটিকের দলের বাইরের। তাই ফটিকের দুরন্ত খেলার মধ্যে মাখনের কোনো স্থান ছিল না। 6 নম্বর প্রশ্নটা যেটা দিয়েছি, গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখনলালের অবস্থা কী হয়? ফটিক ও তার দল যখন গুড়ি গড়িয়ে মারো ঠেলা হেইয়া বলে চিৎকার করে, তখন মাখন গুড়ির ওপর বসেছিল। গুড়িটি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখনলাল চিৎপাত হয়ে মাটিতে পড়ে যায়। 7 নম্বর যে প্রশ্নটা দিয়েছি, শাল গাছের গুড়ি গড়িয়ে ফেলার পর ফটিকের দলের ছোটদের প্রতিক্রিয়া কী ছিল? গুড়ি গড়িয়ে মাখনলালকে ফেলে দেওয়ার পর ছেলেরা খুব হাসতে লাগলো। এই ঘটনা তাদের কাছে ছিল একটি দারুণ খেলা ও কৌতুকের বিষয়, কিন্তু এই আনন্দে ফটিকের কপালে সুখ বয়ে আনেনি। মাখনের নালিশের পর ফটিকের মা ফটিককে কী বলেছিল? মাখনের নালিশের পর যেটা বলেছিল দেখো, মাখনের নালিশ শুনে ফটিকের মা প্রচণ্ড রেগে গিয়ে ফটিককে গালাগাল ও মারধর করলেন। তিনি ক্রোধে বসে বললেন, তুই এখন যাবি কি না বল, যার মধ্য দিয়ে মা ফটিকের প্রতি তার চূড়ান্ত বিরক্তি প্রকাশ করলেন। 9 নম্বর প্রশ্ন দেখো, ফটিক দাদা মা ডাকছে, বক্তাকে কখন সে ফটিককে ডেকেছিল? বক্তা হলেন বাঘা বাগদি। সে ফটিককে দলের একটি ছেলে। মাখনকে গুড়ি থেকে ফেলে দেওয়ার পর ফটিক যখন ঘাটের ওপর চেপে বসে নদীর দিকে চেয়েছিল, তখন বাঘা বাগদি তাকে তার মায়ের
ডাকের খবর দেয়। 10 নম্বর প্রশ্ন দেখো, ফটিকের বিধবা মা কেন সহজেই ফটিককে মামা বাড়ি পাঠানোর প্রস্তাবে রাজি হয়েছিলেন? ফটিককে শাসন করতে না পেরে তার মা ভবিষ্যৎ নষ্ট হওয়ার আশঙ্কায় তিনি উদ্বিগ্ন ছিলেন। তাই ভাই বিশ্বম্বরের প্রস্তাবে তিনি পরিত্রাণের উপায় খুঁজে সহজেই সম্মত হয়েছিলেন। মামা বাড়ির নতুন পরিবেশ। এবারে আমরা এই টপিক থেকে পরবর্তী 10টি প্রশ্ন আলোচনা করছি। দেখে নাও 11 দাগের প্রশ্ন, ফটিকের মামার নাম কি এবং তিনি কেমন দেখতে ছিলেন? ফটিকের মামার নাম ছিল বিশ্বম্বর বাবু। তিনি ছিলেন মাঝবয়সী একজন ভদ্রলোক, যার গোঁফ কাঁচা কিন্তু চুলগুলি পাকা। তিনি পশ্চিমের কাজ করতেন এবং কলকাতায় পরিবার নিয়ে থাকতেন। 12 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই টপিকের 2 নম্বর প্রশ্ন, এটা একটু মাথায় রাখবে। মামা বাড়িতে ফটিক প্রথম দিন কেমন অভিজ্ঞতা লাভ করেছিল? মামা বাড়িতে প্রথম দিনে ফটিকের মনে ছিল কৌতূহল ও সংকোচ। গ্রামের তুলনায় শহরে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। সে আশা করেছিল যে নতুন জীবনে সে স্নেহ পাবে, কিন্তু মামির শীতল ব্যবহারে তার মন ভেঙে যায়। 13 নম্বর প্রশ্ন তথা 3 নম্বর প্রশ্ন এই টপিকের, দেখে নাও। ফটিকের মামাতো ভাইয়েরা কেন ফটিকের প্রতি উদাসীন ছিল? ফটিক ছিল গ্রাম্য, আমজির্ত ও চঞ্চল প্রকৃতির। পক্ষান্তরে মামাতো ভাইয়েরা ছিল শহরের মানুষ হওয়ায় মার্জিত ও শান্ত স্বভাবের। তাদের স্বভাবে মিল না থাকায় এবং ফটিকের গ্রাম্য আচরণে তারা লজ্জিত হওয়ায় তার প্রতি উদাসীন ছিল। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুগ্রহের মতন প্রতিভাত হইতেছে। দুগ্রহ শব্দটি ব্যবহার এর কারণ কি? দুগ্রহ শব্দের অর্থ হলো অপয়া বা অভিশাপের মতন বোঝা। মামি ফটিককে অবাঞ্ছিত বোঝা বলে মনে করতেন, যার উপস্থিতিতে তাকে কেবল বিরক্ত ও বিলম্বিত করত। তাই ফটিকের মনে হয়েছিল সে মামির কাছে এক অলক্ষিত অভিশাপ। 15 দাগের প্রশ্ন তথা 5 নম্বর প্রশ্ন এই টপিক থেকে, দেখো। মামার বাড়িতে ফটিকের অগ্রাজ সমুদ্রের মধ্যে একাকী ভাসিতে লাগিল। কেন বলা হয়েছে? ফটিকের মন ছিল বিশাল প্রকৃতির মুক্ত হাওয়ার অভ্যস্ত। মামা বাড়ি ছিল যেন সীমাহীন স্নেহহীন সমুদ্র। এই বিশাল ও কঠিন পরিবেশে সে একাকী ও আশ্রয়হীন হয়ে পড়েছিল, তাই তার এমন অনুভূতি হয়েছিল। 16 দাগের প্রশ্ন দেখো তথা শেষ প্রশ্ন। 16 দাগের প্রশ্ন দেখো তথা 6 নম্বর প্রশ্ন, মামি ফটিককে কী বলে তিরস্কার করেছিলেন এবং তার ফল কি হয়েছিল? ফটিক যখন বই হারিয়ে ফেলেছিল তখন মামি বিরক্ত হয়ে তাকে বলেছিল, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি, ঠিক আছে? এই তিরস্কার ফটিকের আত্মমর্যাদার আঘাত করে এবং সে আর কোনো দিন মামির কাছে কিছু চায়নি। 17 নম্বর প্রশ্ন তথা 7 নম্বর প্রশ্ন এই টপিকের, ফটিক কেন স্কুলে নির্বোধ এবং অমনোযোগী বালক বলে পরিচিতি হয়েছিল? মানে সে পরিচিত হয়েছিল সবার কাছে আর কি। ফটিকের মন ছিল গ্রামের স্বাধীনতায় মগ্ন। শহরের স্কুলে সে পড়াশোনার মনোযোগ দিতে পারত না। তার এই অমানসিকতা অর্থাৎ অন্যমনস্কতা আর কি, আনমনা যেটাকে বলা হয়, এবং পাঠের দুর্বলতা অর্থাৎ পড়ায় দুর্বলতা, এর কারণে শিক্ষকের কাছে সে নির্বোধ ও অমনোযোগী হিসাবে চিহ্নিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন তথা 8 নম্বর প্রশ্ন এই টপিক থেকে, ফটিক তার মামার কাছে কি আর্জি জানিয়েছিল? মামার বাড়িতে অসহ্য যন্ত্রণা। ফটিক একদিন মামাকে দেখে অশ্রু জল চোখে আর্জি জানায়, মামা আমার ছুটি হয়েছে কি? এই প্রশ্ন ছিল তার শহরের বন্দি জীবন থেকে মুক্তির আকুল আরতি। 19 নম্বর প্রশ্ন তথা 9 নম্বর প্রশ্ন, ফটিককে খুঁজতে গিয়ে মামা বিশ্বম্বর বাবু কি জানতে পারলেন? ফটিক নিরুদ্দেশ হওয়ার পর বিশ্বম্বর বাবু অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলেন যে ফটিক গ্রামের দিকে যাচ্ছিল। পথে বৃষ্টির মধ্যে ভিজে গেছে এবং একজন পুলিশের লোক তাকে ধরে তার বাড়িতে ফিরিয়ে এনেছে। 20 নম্বর প্রশ্ন তথা 10 নম্বর প্রশ্ন এই টপিক থেকে, বর্ষার দিনে ফটিকের মন কেমন হয়ে উঠত? ফটিকের কৈশোর স্মৃতির সঙ্গে গ্রামের বর্ষার দিনগুলি ও নদীর সম্পর্ক ছিল নিবিড়। বর্ষার দিনগুলিতে গ্রামের স্মৃতি তার মনে উঁকি দিত।
এবং শহরের বাড়ির কোণে বসে তার মনে আরও বেশি ব্যাকুল ও বিষণ্ণ হয়ে উঠত। অন্তিম পরিণতি ও ছুটি ব্যঞ্জনা, এই টপিক থেকে আবার পরবর্তী 10টি প্রশ্ন আলোচনা করছি, তথা এখান থেকে যে প্রশ্নগুলো আলোচনা করলে 30টি প্রশ্ন হয়ে যাবে। দেখো, জ্বরের ঘরেই ফটিক কেন মা আমাকে মারিসনি বলে প্রলাপ বকছিল, ঠিক আছে, প্রলাপ বকছিল আর কি। জ্বরের ঘরে ফটিক তার শৈশবের সেই মায়ের হাতের মারের স্মৃতি মনে করছিল, যা আসলে স্নেহ মিশ্রিত ছিল। সে মনে করেছিল অসুস্থতার জন্য হয়তো মা তাকে মারছেন, তাই সে আকুতি করে বলেছিল যে সে কোনো দোষ করেনি। 22 নম্বর প্রশ্ন তথা এই সেটের 2 নম্বর প্রশ্ন, মানে এই যে টপিকটি আলোচনা করা হচ্ছে এখন, এখান থেকে 2 নম্বর প্রশ্ন। অসুস্থ ফটিককে দেখে তার মামা বিশ্বম্বর বাবুর মধ্যে কি অনুশোচনা দেখা গিয়েছিল? গুরুতর অসুস্থ ফটিককে দেখে বিশ্বম্বর বাবু মনে অনুশোচনা জাগে যে তিনি ফটিককে তার মায়ের কাছ থেকে দূরে এনে ভুল করেছেন। তার মনে হয়, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? 23 নম্বর প্রশ্ন তথা 3 নম্বর প্রশ্ন এই টপিক থেকেই। এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এই ছুটি বলতে কি বোঝানো হয়েছে? দেখো, কি লিখবে উত্তরটি। এখানে ছুটি বলতে ফটিকের জীবনের চিরন্তন মুক্তিকে বোঝানো হয়েছে। আচ্ছা, শহরের বন্দি জীবন থেকে সে চিরদিনের জন্য ছুটি পেল, যা চূড়ান্ত পরিণতি হলো মৃত্যু। 24 নম্বর প্রশ্ন তথা 4 নম্বর প্রশ্ন, এখন আমি বাড়ি যাচ্ছি, ফটিকের এই বাড়ি কোনটি? ফটিকের এই বাড়ি বলতে তার গ্রামের প্রকৃত আশ্রয়, মায়ের কোল এবং চিরশান্তির স্থানকে বোঝানো হয়েছে। মৃত্যুর মাধ্যমে সে শহরের পরবাস ছেড়ে চিরকালের জন্য গ্রামের মায়ের কাছে ফিরে যাচ্ছে। 25 নম্বর প্রশ্ন তথা 5 নম্বর প্রশ্ন এই টপিক থেকে, মৃত্যুকালে ফটিকের মনে কেন স্টিমারের খালাসিদের কথা মনে পড়েছিল? ফটিকের জ্বর, বিকারের প্রলাপ বকার সময় এক বাঁচাও মেলে না, আচ্ছা, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, এ না বলে খালাসিদের মতন সুর করেছিল। এটি তার শৈশবে নদীর ধারে বাধাহীন জীবনের স্মৃতি। সে যেন জীবনের শেষ লগ্ন, জীবনের গভীরে আশ্রয় খুঁজছিল। ছুটি গল্পে ফটিকের প্রতি তার মায়ের স্নেহ কখন প্রকাশিত হয়েছিল? 26 নম্বর প্রশ্ন, ফটিকের দুরন্তপনার জন্য তিনি বিরক্ত হলেও যখন ফটিক অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় শায়িত, তখন তার মা এসে ফটিককে বুকে জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিল, তখনই তার গভীর মাতৃস্নেহ প্রকাশিত হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, গল্পে ফটিককে কেন পথের কাঁকর বলে উল্লেখ করা হয়েছে? পথের কাঁকর বলতে সামান্য ও তুচ্ছ জিনিসকে বোঝানো হয়েছে। ফটিককে গ্রামের চঞ্চল জীবন থেকে উৎপাটিত করে শহরের পথে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। স্নেহবাঞ্ছিত শহরে জীবনে সে সবার কাছেই এক তুচ্ছ ও অনাবশ্যক বোঝা ছিল। 28 দাগের প্রশ্ন, এ প্রস্তাবে বিধবা সহজে সম্মত হইলেন। বিধবাকে তিনি কেন সহজে সম্মত হলেন? বিধবা হলেন ফটিকের মা। ফটিকের দুরন্তপনা ও পড়াশোনার অমনোযোগিতার জন্য তিনি হতাশ ছিলেন এবং তাকে ঠিক মতন মানুষ করার ভরসা পাচ্ছিলেন না, তাই ভাইয়ের প্রস্তাবে তিনি ছেলের মঙ্গল ভেবে সহজে সম্মত হলেন। 29 দাগের প্রশ্ন তথা 9 নম্বর প্রশ্ন, ফটিকের মামাতো ভাইয়েরা ফটিকের সঙ্গে কী ধরনের ব্যবহার করত? ফটিকের মামাতো ভাইয়েরা ছিল শহুরে, শান্ত ও মার্জিত। তারা ফটিকের গ্রাম্য ও দুরন্ত স্বভাবকে পছন্দ করত না। তারা ফটিকের প্রতি উদাসীনতা ও অবজ্ঞা দেখাত এবং তার সঙ্গে কোনো সম্বন্ধ স্বীকার করতেও লজ্জা বোধ করত। 30 নম্বর প্রশ্ন তথা 10 নম্বর প্রশ্ন এই টপিক থেকে, গল্পের শেষে ফটিকের মৃত্যুতে যে ছুটির ব্যঞ্জনা প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। ফটিক সারা জীবনই মুক্তি চেয়েছিল, প্রথমে স্কুল থেকে, তারপর শহর থেকেই, আর এই আকুল মুক্তির আকাঙ্ক্ষা পূরণ হয় মৃত্যু চিরন্তন প্রশান্তিতে। তাই তার মৃত্যুর এক করুণ ছুটির ইঙ্গিত দেয়, যেখানে সে সমস্ত বন্ধন ও বেদনা থেকে মুক্তি পেয়েছিল। তো এই ছিল টোটাল তোমাদের এখান থেকে প্রথম ক্লাসে আজকের আমরা 30টি টপিক ওয়াইজ প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তীতে আমরা 31 থেকে আবার 61 অর্থাৎ 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকমই 2 নম্বর মান বিশিষ্ট আলোচনা করব, 5 নম্বরের মান বিশিষ্ট প্রশ্নগুলো আলোচনা করব। সেম এভাবেই
এবং 3 নাম্বার মানবিশিষ্ট প্রশ্নগুলো আলোচনা করব। কেননা তোমাদের দেখো কাটিং প্রশ্ন আসবে, ধরো 3 নাম্বার প্রশ্ন একটা দেবে, 2 নাম্বার প্রশ্ন একটা দেবে, এই নিয়ে 5 নাম্বার একটা প্রশ্ন, আবার সরাসরি 5 নাম্বার একটা প্রশ্ন দিতে পারে। আবার কোনো সময় হয়তো 2+2+1 অর্থাৎ এই টপিক থেকে 1 নাম্বারেরও প্রশ্ন হয়, সেগুলো আমরা আলোচনা করে দেবো। কোনো টপিকটাই আমরা বাদ দেবো না, তোমাদের সুবিধার্থে তোমরা সমস্ত কিছু যাবতীয় এরকমই ক্লাস পাবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা। তোমাদের যে কোনো নোটস বা কোনো কিছু সাজেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন্ট হও। ওখানে সমস্ত প্রকার আপডেট, সমস্ত প্রকার নোটস ইত্যাদি জেড তোমাদেরকে প্রদান করা হয়। অবশ্যই ওখানে গিয়ে তোমরা জয়েন্ট হয়ে যাও, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো, পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।